নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো এক মাস পর তোমাদের জন্য বাংলা এসএলএসটির একটি নতুন ফুল মক টেস্ট নিয়ে চলে এসেছি। এসএলএসটির অফিসিয়াল প্যাটার্ন অনুযায়ী আজকের এই মক টেস্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে নিয়ে হাতে সময় নিয়ে এই মক টেস্ট তৈরি করা হয়েছে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে আগত বাংলা এসএলএসটি পরীক্ষায় কী প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে, প্রশ্নের লেভেল ঠিক কী রকম হতে চলেছে। তাই আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবে। আর তোমাদের জন্য বাংলা এসএলএসটির অনেকগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য আগে থেকে আপলোড করা রয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলিকে না দেখে থাকো, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। সমস্ত ক্লাসগুলি তোমরা একটি প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে। আর সেই প্লেলিস্টের লিঙ্ক তোমাদের বিশেষ সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তো আজকের এই মক টেস্ট শুরু করব তার আগে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। এসএলএসটি 2025কে টার্গেট করে বাংলা এসএলএসটির অনলাইন পেইড মক টেস্টের কোর্স লঞ্চ করা হয়েছে নিত্যানন্দ একাডেমির তরফ থেকে। সর্বোচ্চ গুণমান সম্পন্ন এই কোর্স কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। প্রতিদিন শত শত ছাত্রছাত্রী আমাদের এই মক টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুতির চরম শিখরে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই কোর্সে তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ মক টেস্ট, পাঠ্যপুস্তক, ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস, 60 নম্বরের প্রচুর মডেল টেস্ট এসএলএসটির প্যাটার্ন অনুযায়ী পেয়ে যাবে। আর সময় ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, যার মাধ্যমে তোমাদের রিয়েল টাইম প্র্যাকটিস হয়ে যাবে। তো কেন এই কোর্স তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ? পরীক্ষার আগে তোমাদের নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে এই মক টেস্টের মাধ্যমে, ভুল ধরার ও সংশোধনের সুযোগ পাওয়ার জন্য এই কোর্স তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবে, চাকরি যারা পায় তারা আগেই নিজেকে 100 বার পরীক্ষা করে। রুটিন মাফিক প্রস্তুতির একটা ডিসিপ্লিন গড়ে ওঠে এই মক টেস্টের মাধ্যমে। আর এই মক টেস্ট তোমরা ঘরে বাইরে যখন ইচ্ছে তখন, যতবার ইচ্ছে ততবার দিতে পারবে। তো এবার কথা হচ্ছে, এই মক টেস্ট কোর্সটি নেওয়ার জন্য কত টাকা লাগছে এখন। তো বিশাল চাহিদা এবং ছাত্রছাত্রীদের অনুরোধে কোর্সটি 399 দিয়ে দেওয়া হচ্ছে এখন। তবে সময় খুবই সীমিত, 399 টাকাতে পেয়ে যাওয়ার। কোর্সের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো যারা এই কোর্সটিকে নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ সেই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে। তাহলে চলো এবার আজকের মক টেস্টটিকে আমরা শুরু করি। তো চলো প্রথম প্রশ্ন দেখে নাও কী রয়েছে। কৃপণ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকবে। পত্রপুট, মানসী, বলাকা নাকি খেয়া? তো কৃপণ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে খেয়া। তো পরে এই কবিতাটি গীতাঞ্জলি কাব্যে স্থান পায়। তো 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বসন্ত, অনুপূর্বা, বাঁধনহারা নাকি স্বামী বিবেকানন্দের চিঠি? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁধনহারা। তো বাঁধনহারা এই পত্রোপন্যাসটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে? এখানে দাশরথীর কাকে কেনার কথা বলা হয়েছে? সমুদ্র, বিভীষণ, বীরবাহু নাকি মেঘনাদ? কোন গুণে দাশরথী কিনেছে তোমারে? এখানে দাশরথীর কাকে কেনার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্র। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনিটি হলো ই, এ, আ নাকি অ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ই। তো সংবৃত শব্দের অর্থ কি? সংবৃত শব্দের অর্থ হচ্ছে কম খোলা। ই এবং হ্রস্ব উচ্চারণে ঠোঁট দুটি সংবৃত অবস্থায় থাকে, অর্থাৎ এ দুটো ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট সবচেয়ে কম খোলা অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটি কার লেখা? চার্লস হকেট, ল্যাংস্টন হিউজ, টি.এস. এলিয়ট নাকি আর্নেস্ট হেমিংওয়ে? দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটি কে লিখেছেন?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাংস্টন হিউজ। তো চলো ল্যাংস্টন হিউজ সম্পর্কে আরও খুবই গুরুত্বপূর্ণ অংশগুলি দেখে নিই। ল্যাংস্টন হিউজের পুরো নাম হচ্ছে জেমস মার্শাল ল্যাংস্টন হিউজ। তিনি একজন ছিলেন আমেরিকান কবি, সমাজকর্মী, ঔপন্যাসিক এবং নাট্যকার। ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার, যেটি কত সালে প্রকাশিত হয়? 1921 সালে প্রকাশিত হয়। এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? দ্য ক্রাইসিস পত্রিকায়। ল্যাংস্টন হিউজের প্রথম উপন্যাস নট উইদাউট লাফটার। এই উপন্যাসের মূল চরিত্রকে স্যান্ডি। ল্যাংস্টন হিউজের প্রথম গল্প সংকলন এর নাম কি? দ্য ওয়েস অফ হোয়াইট ফোক্স। ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর নাম কি? দ্য বিগ সি। প্রত্যেকটি অংশ তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 6 নম্বর প্রশ্ন দেখো, রাজমোহনস ওয়াইফ উপন্যাসের রচয়িতা থেকে গেরাসিম স্টিফানোভিচ লেবেদেভ, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি হানা ক্যাথরিন মুলেন্স? রাজমোহনস ওয়াইফ কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন দেখো, কোনটি ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের চরিত্র নয়? পিয়ের, নাতাশা রস্তোভা, মারিয়া নাকি কর্ডেলিয়া? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ডেলিয়া। পিয়ের, নাতাশা রস্তোভা, মারিয়া এই সমস্ত চরিত্রই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের, এবং কর্ডেলিয়া এই চরিত্রটি হচ্ছে কিং লিয়ার নাটকের। চলো পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতাটি মূল কাব্যের কততম কবিতা? 8ম, 9ম, 7ম নাকি 10ম? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 10ম। 9 নম্বর প্রশ্ন দেখো, মুচিরাম গুরের জীবনচরিত প্রবন্ধের রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? 1907, 1909, 1916 নাকি 1913? চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? তো চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। তো কার সম্পাদনায় এবং কোথা থেকে প্রকাশিত হয়? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কী নামে প্রকাশিত হয় দেখো? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা নামে। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 298, 107, 161 নাকি 81? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 161টি। পরবর্তী প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয় কত সালে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়? 1851, 1853, 1855 নাকি 1856? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1855। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্রের নাম কি? স্নাফগান, লুমিনিম্যাক্স, অ্যানাইহিলিন নাকি লিঙ্গুয়াগ্রাফ? তো প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্রের নাম হচ্ছে অ্যানাইহিলিন। কোনটি কোন কাজে ব্যবহৃত হয় সেটি তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে। তো স্নাফগান, এটি দেখো হাঁচি সৃষ্টিকারী যন্ত্র। এটি প্রয়োগ করলে 33 ঘন্টার আগে হাঁচি থামে না। আর লুমিনিম্যাক্স হচ্ছে অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার যন্ত্র। অ্যানাইহিলিন শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করার যন্ত্র। আর লিঙ্গুয়াগ্রাফ কি? অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, সবার উপরে মনস্তত্ত্ব তাহার উপরে নাই। এই উক্তিটি কার? চণ্ডীদাস, বিবেকানন্দ, জ্ঞানদাস নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চণ্ডীদাসের। তো চলো চণ্ডীদাসের আরও খুবই গুরুত্বপূর্ণ পদগুলি দেখে নাও। রাধার কি হইল অন্তরে ব্যথা, এটি
পূর্বরাগ পর্যায়ের পদ। ঘরের বাইরে দণ্ডে শতবার, পূর্বরাগ পর্যায়ের পদ। সই কে বা শোনাইল শ্যাম নাম, এটি পূর্বরাগ পর্যায়ের পদ। পরবর্তী এ ঘোর রজনী মেঘের ঘটা, এটি অভিসার পর্যায়ের পদ। বধূ কি আর বলিব আমি, এটি নিবেদন পর্যায়ের পদ। পরবর্তী প্রশ্ন, পরশমণি পদটির রচয়িতা কে? জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চণ্ডীদাস। 16 নম্বর প্রশ্ন দেখো, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান, কাশীরাম দাস সম্পর্কে এই উক্তিটি কে করেছেন? রবীন্দ্রনাথ, জয়গোপাল তর্কালঙ্কার, মধুসূদন দত্ত নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো কোনটি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধুসূদন দত্ত। এই উক্তিটি করেছেন মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, ODBL এর রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী, জগদীশচন্দ্র বসু নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? তো ODBL এটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলি দেখে নাও। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হলো জীবন কথা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম জীবন কথা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কি বলা হয়? আধুনিক ভারতের পাণিনি। তো কে এই উপাধিটি দিয়েছেন? কৃষ্ণ বসু। তো ODBL এর ফুল ফর্ম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বাঘের বিক্রম সম মাঘের হিমানি উক্তিটি কার? মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র, বিজয়গুপ্ত নাকি কালিদাস? তো এই উক্তিটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছেন? নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। চলো পরবর্তী প্রশ্নে। টেনিদা চরিত্রের স্রষ্টাকে? রবীন্দ্রনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? টেনিদা চরিত্রের স্রষ্টাকে? তো টেনিদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, আলোবাবু গল্পে বিনুর বয়স কত? 7 বছর, 11 বছর, 10 বছর নাকি 13 বছর? তো আলোবাবু গল্পে বিনুর বয়স হচ্ছে 10 বছর। 21 নম্বর প্রশ্ন দেখো, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ত্রিবেণী, আলেখ্য, আর্যগাথা নাকি আষাঢ়ে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকো, কোনটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম আর্যগাথা। আর্যগাথা হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন দেখো, মধুমতি নদী দিয়া কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নকশিকাঁথার মাঠ, রাখালি, ধানক্ষেত নাকি সজন বাদিয়ার ঘাট? মধুমতি নদী দিয়া কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সজন বাদিয়ার ঘাট। 23 নম্বর প্রশ্ন, ডালিম গাছের ফাঁকে লুকিয়ে থাকে বুলবুলি, ভুঁইচাপা, ঝিঝি পোকা নাকি সূর্য? ডালিম গাছের ফাঁকে লুকিয়ে থাকে কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বুলবুলি। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা নাকি বুদ্ধদেব বসু? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। 25 নম্বর প্রশ্ন দেখো, দি সিগাল নাটকের রচয়িতা কে? অনুপমা বসুমাতরি, আন্তন চেকভ, মোপাসা নাকি গেটে? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আন্তন চেকভ। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুলের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বিজলি বঙ্গীয় মুসলমান সাহিত্য, ধূমকেতু নাকি সাহিত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গীয় মুসলমান সাহিত্য। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, কূলে ঢেউ আছাড়িয়া যে সম্প্রদায়ের বহর ভাসিয়া চলেছে, বেদে, ডম্বি, কাহার নাকি বান্দায়? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেদে। প্রফেসর শঙ্কুর বাবার নাম কি? বটুকেশ্বর শঙ্কু, ত্রিলোকেশ্বর শঙ্কু, ত্রিপুরেশ্বর শঙ্কু নাকি ভুবনেশ্বর শঙ্কু? প্রফেসর শঙ্কুর বাবার নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিপুরেশ্বর শঙ্কু। 29 নম্বর প্রশ্ন, সিংহভাগ এ শব্দটি হলো লোকনিরুক্তি, অনুদিত শব্দ, মুন্ডমাল শব্দ নাকি জোর কলম শব্দ? সিংহভাগ এ শব্দটি কোন শব্দ? তো এটি হয়ে যাবে অনুদিত শব্দ। ইংরেজি থেকে অনুবাদ হয়ে এসেছে এই শব্দটি। মূল শব্দটি হচ্ছে লায়ন্স শেয়ার, লায়ন্স শেয়ার। অনুদিত শব্দ হচ্ছে অনুবাদের মাধ্যমে বাংলা ভাষায় যে শব্দ এসেছে সেটাই হচ্ছে অনুদিত শব্দ। যেমন দূরদর্শন, এটি টেলিভিশনের অনুদিত শব্দ। যেমন আরও রয়েছে ব্ল্যাক মার্কেট, এর অনুদিত শব্দ হচ্ছে কালোবাজার। ব্ল্যাক অ্যাক্ট, কালা কানুন, এটি হচ্ছে অনুদিত শব্দ। চলো পরবর্তী প্রশ্নে, একটি যোগরূঢ় শব্দের উদাহরণ হলো পালক, হরিণ, পঙ্কজ নাকি পশমী? তো যোগরূঢ় শব্দটি হলো পঙ্কজ। তো যোগরূঢ় শব্দ কি? যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা প্রচলিত ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেই একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, সেটি হচ্ছে যোগরূঢ় শব্দ। তো এখানে দেখো পঙ্কজ এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পঙ্কে জন্মে যে, ব্যবহারিক অর্থ পদ্ম, পঙ্কে পদ্মের জন্ম। ব্যবহারিক অর্থ পদ্ম প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেছে বলা যায়। ব্যবহারিক অর্থের মধ্যে কিছুটা প্রকৃতি প্রত্যয়গত অর্থ নিহিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা সম্পন্ন করেছে কতজন প্রতিযোগী? 6 জন, 2 জন, 4 জন নাকি 8 জন? 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা সম্পন্ন করেছে কতজন প্রতিযোগী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 8 জন। পরবর্তী প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1931, 1932, 1933 নাকি 1936? কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1936 সালে। পরবর্তী প্রশ্ন, প্রমোদ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সবুজপত্র, পরিচয়, সাধনা নাকি বঙ্গদর্শন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবুজপত্র। 34 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবী কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অরণ্যের অধিকার, 1084 মা, প্রথম প্রতিশ্রুতি নাকি পথের পাঁচালী? তো মহাশ্বেতা দেবী যে উপন্যাসটি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সেই উপন্যাসটি হচ্ছে 1084 মা, যেটি পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে, প্রফেসর শঙ্কু যখন মার্জারিন ওষুধটি তৈরি করেন তখন নিউটনের বয়স কত ছিল? 24 বছর, 10 বছর, 14 বছর নাকি 16 বছর? তো প্রত্যেকেই এই প্রশ্নটির উত্তর ভালো করে বুঝে উত্তর দাও, কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 14 বছর। কারণ যখন নিউটনের 24 বছর বয়স তখন প্রফেসর শঙ্কু বলছেন যে 10 বছর আগে এই ওষুধটি তিনি তৈরি করেন, তাহলে 24 থেকে 10 বছর বাদ দিলে হয় 14 বছর। চলো 36 নম্বর প্রশ্নে, অমৃতা প্রীতম যে উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? স্নেহে, কাগজকে ক্যানভাস, পিঞ্জর নাকি
ডক্টর দেব। অমৃতা প্রীতম কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাগজকে ক্যানভাস। চলো পরবর্তী প্রশ্নে 37 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস এর অবলম্বনে হরশ্চন্দ্র ঘোষ রচনা করেন রজতগিরি নন্দিনী, চারুমুখ চিত্তহারা, ভানুমতি চিত্তবিলাস নাকি অশ্রুমতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভানুমতি চিত্তবিলাস। 38 নম্বর প্রশ্ন, গ্রন্থ সাহেব মালায়ালম ভাষায় কে অনুবাদ করেছেন? আয়াপ্পা পানিকর, গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর নাকি ভানুভক্ত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়াপ্পা পানিকর। পরবর্তী প্রশ্ন, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। গঙ্গায় কোন কারক? কর্তৃকারক, অধিকরণ কারক, অপাদান কারক নাকি করণ কারক? তো গঙ্গা এটি হয়ে যাবে অধিকরণ কারক। রবীন্দ্রনাথ প্রায়শ্চিত্ত নাটকটি ভেঙে যে নাটকটি রচনা করেছেন নটির পূজা, চিরকুমার সভা, পরিত্রাণ নাকি কালের যাত্রা? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পরিত্রাণ। পরবর্তী প্রশ্ন, ভাগবতের প্রথম অনুবাদক কে? ময়ূর ভট্ট, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস নাকি মালাধর বসু? ভাগবতের প্রথম অনুবাদ করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মালাধর বসু। মালাধর বসুর কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। 42 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, জানালার কাঁচ ভাঙল কোন বাচ্চে রয়েছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে কাজ করে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল চক্রবর্তী, মধুসূদন দত্ত নাকি সুভাষ মুখোপাধ্যায়? বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার কাকে বলা হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধুসূদন দত্ত। 44 নম্বর প্রশ্ন দেখো, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন কে? মহাশ্বেতা দেবী, বেগম রোকেয়া, অজিত দত্ত নাকি কবিতা সিংহ? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেগম রোকেয়া। পরবর্তী 45 নম্বর প্রশ্ন, নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত ছদ্মনামে পরিচিত। পরবর্তী 46 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, সৈয়দ মুজতবা আলী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানান। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৈয়দ মুজতবা আলী। পঞ্চতন্ত্র রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। চলো পরবর্তী প্রশ্নে, বাংলা সাহিত্য জগতে ছন্দের জাদুকর নামে কে পরিচিত? সুধীন্দ্রনাথ দত্ত, মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি বিহারীলাল চক্রবর্তী? তো বাংলা সাহিত্য জগতে ছন্দের জাদুকর নামে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন, সত্যপীরের পাঁচালী রচনা করেছেন কে? সৈয়দ মুজতবা আলী, গোবিন্দ দাস, ভারতচন্দ্র নাকি দ্বৈপায়ন দাস? সত্যপীরের পাঁচালী কে রচনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতচন্দ্র। আর দ্বৈপায়ন দাসকে কাশিরাম দাসের পুত্র হচ্ছে দ্বৈপায়ন দাস। চলো পরবর্তী প্রশ্নে, হারিতে ভাত নাহি নীতি আবেশী অংশটির রচয়িতা হলেন ভুসুকুপা, ঢেনঢনপা, কানহপা নাকি লুইপা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঢেনঢনপা।
50 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী, মনীন্দ্র দত্ত, বিষ্ণুপদ ভট্টাচার্য নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? ইলিয়াস গল্পটির তর্জমা করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মনীন্দ্র দত্ত। 51 নম্বর প্রশ্ন দেখো, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন? শ্রীজীব গোস্বামী, শঙ্করী প্রসাদ বসু, বল্লভ দাস নাকি সনাতন গোস্বামী? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বল্লভ দাস। 52 নম্বর প্রশ্ন, বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? টলস্টয়, উইলিয়াম শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট নাকি রুডিয়ার্ড কিপলিংকে? বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? তো বার্ড অফ অ্যাভন বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। 53 নম্বর প্রশ্ন দেখো, চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম কী ছিল? বিনোদিনী, দামিনী, মিতা নাকি বাঁশরী? চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম কী ছিল? তো চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী। চোখের বালি উপন্যাসের পূর্ব নাম হচ্ছে বিনোদিনী। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধ, বুদ্ধিপ্রাপ্ত, বুড়ো শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? অর্থান্নতি, অর্থাবনতি, অর্থসংক্রম নাকি অর্থসংকোচ? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থসংকোচ। পরবর্তী 55 নম্বর প্রশ্ন, চন্দ্রিমা এর প্রত্যয় চন্দ্রযোগ ইমন, চন্দ্রযোগ মুতুব, চন্দ্রযোগ স্নেহ না চন্দ্রযোগ ইন? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রযোগ ইমন। পরবর্তী প্রশ্ন, দেশানুরাগ কোন সমাস? কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস নাকি বহুব্রীহি সমাস? তো দেশানুরাগ এটি হয়ে যাবে কর্মধারয় সমাস। দেশের প্রতি অনুরাগ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চলো 57 নম্বর প্রশ্নে, তাদের দুজনের গলায় গলায় ভাব, গলায় গলায় শব্দদ্বৈতটি বাক্যে কী অর্থে প্রযুক্ত হয়েছে? আশঙ্কা, আসন্নতা, গভীরতা নাকি সংযোগ? গলায় গলায় ভাব, এই গলায় গলায় শব্দদ্বৈতটি বাক্যে কী অর্থে প্রযুক্ত হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গভীরতা অর্থে প্রযুক্ত হয়েছে। কর্তা থেকে হয়েছে কর্তা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন নাকি কোনোটি নয়? তো কর্তা থেকে কর্তা, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কাজ করেছে সেটি হচ্ছে পরাগত সমীভবন। চলো পরবর্তী প্রশ্নে, 59 নম্বর প্রশ্ন, ইট হ্যাজ এলিমিনেটেড অল ডিস্ট্যান্স এর বঙ্গানুবাদ হলো এটি সমস্ত দূরত্ব বাড়িয়ে তুলছে, এটি দূরত্ব হ্রাস করছে, এটি সমস্ত সীমার অতিক্রম করছে, এটার দূরত্ব বৃদ্ধি করার ক্ষমতা আছে। তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি দূরত্ব হ্রাস করছে। চলে যাব আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে, শৈব সর্বস্ব হার গ্রন্থটির রচনাকারকে? বিদ্যাপতি, রামপ্রসাদ সেন, ঘনরাম চক্রবর্তী নাকি রূপরাম চক্রবর্তী? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যাপতি। শৈব সর্বস্ব হার গ্রন্থটি রচনা করেছেন বিদ্যাপতি। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা আজকের এই 60টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর মক টেস্টটিকে তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে উৎসাহিত হয়ে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টগুলি নিয়ে আসতে পারি। আর আজকের মক টেস্ট তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি করে লাইক করে দাও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি মক টেস্টে।